আসসালামু আলাইকুম। ফিলিপিনের এক ভয়ঙ্কর অনাথ আশ্রম, যেটা ঘন পাহাড়ি জঙ্গলের মাঝে অকল্পনীয় রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে। এই রহস্য এমন এক ডাইনিকে ঘিরে, যাকে পৃথিবীর প্রথম নারী হিসাবে মনে করা হয়। ছেলেদের এই অনাথ আশ্রমে গোপনে তার উপাসনা করে তার পূজারীরা। এরকমই মুখোশধারীদের কাছে ফেঁসে যায় অসহায় দুই ভাই বোন। তবে তারা তো জানতই না যে তারা জন্ম থেকেই এই ডাইনির সাথে কানেক্টেড। কি রহস্য লুকানো আছে তাদের অতীতে? এই ডাইনি আসলে কি চায়? এই সব কিছু জানতে পারবো আজকের এই গল্পে, যা সদ্য মুক্তি পাওয়া ফিলিপিনের হরর মুভি থেকে নেওয়া হয়েছে। মুভির নাম লিলিম, অর্থাৎ লিলিতের পূজারী। গল্পের শুরুতে আমরা একটা অনাথ আশ্রমের দৃশ্য দেখতে পাই। সেখানে ছিল বিভিন্ন রকমের পেইন্টিং, সেই সাথে মূর্তি। এরই মাঝে আচমকা ওই অনাথ আশ্রমের একটা রুম থেকে একটা কাটা হাত এসে আমাদের সামনে পড়ে। তখনই জঙ্গলের ভেতরে পড়ে থাকা একটা ব্যাগের ভেতরে এরকম অনেকগুলো হাত আমরা দেখতে পাই। দৃশ্য পরিবর্তিত হয়। আমরা ওই জঙ্গলের পাশেই থাকা একটা বাড়ির ভেতর থেকে একটা বাচ্চা ছেলে চিৎকারের আওয়াজ শুনতে পাই। ভেতরের দৃশ্য দেখালে দেখা যায় ভেতরে পড়ে আছে একটা লোকের লাশ। পাশেই বসে ভীষণভাবে ভয়ে কাঁপছে একটা ছোট্ট বাচ্চা ছেলে। ছেলেটির নাম ছিল থমাস। থমাসকে সামলাচ্ছিল তার বড় বোন ইসা, যার পুরো শরীরে রক্তমাখা। থমাস এখানে তার বোনকে জিজ্ঞাসা করে সে এটা কেন করল। উত্তরে ইসা বলে তার এটা করারই ছিল। এখন আর বাবা তাদেরকে কষ্ট দিতে পারবে না। ফলে আমরা বুঝতে পারি যে লোকটির লাশ পড়েছিল সে মূলত ইসা এবং থমাসের বাবা, এবং তাকে খুন করেছে ইসা নিজ হাতে। আর এর কারণ ছিল মায়ের মৃত্যুর পর থেকেই ইসার বাবা তাদের সাথে ভীষণ খারাপ ব্যবহার করত। নিজেকে এবং নিজের ভাইকে বাঁচাতেই ইসা এরকম পথ বেছে নিয়েছিল। সে যখন ওয়াশরুমে রক্ত পরিষ্কার করছিল, তখনই আয়নার রিফ্লেকশনে সে নিজের বাবাকে দেখে ঘাবড়ে যায়। তবে এটা হয়তোবা তার মনের ভুল ছিল। এখন এই ঘটনাটি ছিল 1983 সালের। ওই রাতে খুন করার পর থমাসকে নিয়ে ইসা বাড়ি থেকে পালিয়ে যায়। এই খুনটা নিয়ে অলরেডি সকলের মাঝে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশ তাদেরকে খুঁজছিল। এখন এদিকে গাড়ি চালিয়ে জঙ্গলের মাঝ দিয়ে এগোচ্ছিল ইসা। তার কথা থেকে আমরা জানতে পারি যে তাদের বাবা শুধুমাত্র তাদেরকেই নয়, মা বেঁচে থাকাকালীন তাদের মাকেও ভীষণভাবে নির্যাতন করত। এইসব কথাবার্তার মাঝেই থমাস লক্ষ্য করে যে তার বোন তাকে নিয়ে দাদির বাড়ির দিকে যাচ্ছে না, বরং সে তো অন্য কোনো একদিকে যাচ্ছে। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ইসা জানায় যে সে নিজেই থমাসের খেয়াল রাখবে, তারা দাদির বাড়িতে যাবে না। যা শুনে এবার থমাস অনেক বেশি রেগে যায়। সে জানতো তার বোন কি করেছে, আর এই ব্যাপারে সে একদমই খুশি ছিল না। তাই তো তাকে বোঝানোর জন্য ইসা একটা স্থানে গাড়ি থামায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে। তবে থমাস কোনো কিছু শুনতেই রাজি ছিল না। সে গাড়ি থেকে নেমেই পালাতে আরম্ভ করে, যা দেখে ইসা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এবং এই জঙ্গলের মাঝে একা একাই থমাসকে খুঁজতে আরম্ভ করে। আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। সে কোথাও থমাসকে খুঁজেই পায় না। এই অন্ধকার এত বড় জঙ্গলে বাচ্চা ছেলেকে খুঁজে বের করা এত সহজ ছিল না। এমন সময় জঙ্গলের মাঝে সে একজন মহিলাকে দেখতে পায়, যে কিনা একটা ভারী ব্যাগ নিয়ে সামনের দিকে এগোচ্ছিল। মহিলাটির মাথায় কোনো চুল ছিল না, আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো সে একটা গাছের পিছে যাওয়া মাত্রই গায়েব হয়ে যায়। ইসা অবাক হয়ে গাছের পিছে দেখতে থাকে। এমন সময় সাইড থেকে আওয়াজ আসলে সাইডে তাকাতেই সে দেখতে পায় সেখানে ওই মহিলা দাঁড়ানো, যে কিনা ভয়ানকভাবে তার উপর হামলে পড়ে এবং ইসা সেখানেই পড়ে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় ইসা একটি ভীষণ দেখতে পায়, যেখানে বেশ কয়েকটা অদ্ভুত পেইন্টিং, সেই সাথে এক ভয়ানক শক্তি ছিল, যে পুরোপুরিভাবে একটা বড় চাদরে ঢাকা। এটুকু দেখতেই ইসার জ্ঞান ফিরে আসে। সে আশেপাশে দেখতে থাকে। তখনই সেই জঙ্গলের মাঝে একটা লাইট জ্বালানো দেখতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। সেখানে একটা বিশাল বড় বিল্ডিং ছিল, যে বিল্ডিং এর উপরের তলা থেকে ইসাকে দেখে কেউ একজন সরে যায়। ইসা দেখতে পায় ভেতরে প্রবেশের দ্বারটি খোলা ছিল, তাই সে ভেতরে প্রবেশ করে। তখনই আমরা জানতে পারি এটা মূলত একটা অনাথ আশ্রম ছিল। এই অনাথ আশ্রমের পেন্টিংই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। ভেতরে ঢুকে এই সকল অদ্ভুত পেন্টিং দেখে ইসা একটু অবাক হয়। এরই মাঝে পাশ দিয়ে কেউ যেন দৌড়ে যায়। ইসা মনে করে এটা হয়তোবা থমাস, তাই সে তার পিছু পিছু উপরের তলায় উঠে যায়, যেখানে এই অনাথ আশ্রমের সব থেকে অদ্ভুত পেন্টিংটা ছিল,
যার একটা চোখে একটা ছিদ্র করা ছিল। এমন সময় ঈসা পাশের করিডর থেকে আওয়াজ পায় এবং সেদিকে এগিয়ে যায়। কিছু দূর যেতেই ঈসার হঠাৎ করেই মনে হয় যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সাহস করে সে পিছে ঘুরে তাকাতেই একজন ছেলেকে দেখে ভীষণভাবে ঘাবড়ে যায়। ছেলেটি নিজেও যেন কাঁপছিল, যা দেখে ঈসা তাকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে পালিয়ে যেতে আরম্ভ করে। তবে এবার তো মেন গেটের সামনে দাঁড়িয়ে ছিল দুজন নান, সেই সাথে চারিদিকে আরও সিস্টাররা ছিল। তারা ঈসাকে ভয় পেতে নিষেধ করে এবং গ্যাব্রিয়েল অর্থাৎ ওই ছেলেটি যাকে দেখে ঈসা ভয় পেয়েছিল তাকে তার সামনে আনে। তারা ঈসাকে প্রশ্ন করতে থাকে, সে কোথা থেকে এসেছে, কেন এসেছে, তার মাথায় চোট কিভাবে লেগেছে ইত্যাদি। ঈসা এসবের উত্তর না দিলে তাদের মধ্য থেকে একজন নান মার্গা বলে তাকে এত বেশি জেরা না করতে। সে এখানে ঈসাকে তার নাম জিজ্ঞাসা করে। ঈসা নাম বলার পর ঈসা জিজ্ঞাসা করে যে এখানে কোনো ছোট বাচ্চা ছেলে এসেছে কিনা। সে বাহানা বানিয়ে বলে যে তাদের গাড়িটি জঙ্গলের পাশেই নষ্ট হয়ে গিয়েছিল, যেখান থেকে থমাস ভুলবশত জঙ্গলের ভেতরে হারিয়ে গিয়েছে। একথা শুনে মার্গা তাকে নিয়ে যায় উপরের একটা রুমে, যেখানে থমাসকে শুইয়ে দিচ্ছিল একজন নার্স। থমাসকে সুস্থ স্বাভাবিক দেখে ঈসা যেন একটু প্রাণ ফিরে পায়। তবে থমাস তখনও পর্যন্ত ঈসার উপর রেগেছিল এবং তার সাথে একদমই কথা বলতে চাইছিল না। মার্গা জানায় থমাসকে তারা এই অরফানেজের বাইরে পেয়েছে। তার মনে হয় সেরকমভাবে কোনো কিছু মনে পড়ছে না, তাই যদি ঈসা তার সাথে থাকে তাহলে হতে পারে সে একটু সুস্থ ফিল করবে। এছাড়া এখানে আশেপাশে আর কোনো থাকার জায়গাও নেই, তাই তারা দুই ভাই বোন আজ রাতটা এখানেই থাকতে পারে। ওই রুমে থমাসের পাশাপাশি আরও কয়েকজন বাচ্চা ছিল, অথচ অদ্ভুত ব্যাপার হলো তাদের কারোর মাথায় চুল নেই। এখানে ঈসা থমাসকে বলে যে সে যেন কাউকে কোনো কিছু না বলে। ঈসা চলে এসেছে এবং সব ব্যাপার সামলে নিবে। এখন এরপর ঈসাকে একটা রুমে নিয়ে যায় একজন নান। সেখানে গিয়ে সে বলে আজ রাতটা সেই রুমে থাকতে পারে। এখানে কিছু পুরনো কাপড় আছে যেটা সে ব্যবহার করতে পারবে। ঈসা প্রশ্ন করে যে এখানে কি কেউ থাকে। উত্তর ওই নান বলে এখানে লাস্ট যে মেয়েটি ছিল সে তাড়াহুড়ায় বের হতে গিয়ে অনেক জিনিসপত্র ফেলে রেখে গিয়েছে। ঈসা যেন এতে মাইন্ড না করে। এই সব কিছুই নেড়েচেড়ে দেখছিল ঈসা। তখনই সে দেখে ওই নান অলরেডি চলে গিয়েছে, তাই সে দরজাটি আটকে নেয়। অন্যদিকে গভীর রাতে থমাসের হঠাৎই ঘুম ভেঙে যায় এবং সে সিলিংয়ের উপরে ফাঁকা জায়গা দেখে বেশ ভীত হয়ে পড়ে। তাই সে তখনই প্রেয়ার করতে আরম্ভ করে। তখন তার পাশের বেডে থাকা ছেলেটি, যার নাম ছিল নীলো, সে তাকে জিজ্ঞাসা করে যে সে কি করছে। এই কথা শুনে থমাস একটু অবাক হয়, কেননা সাধারণত অরফানেজের বাচ্চারা নানদের সাথে থাকার কারণে প্রেয়ারের ব্যাপারে বেশি জানে। তবে নীলো বলে যে তারা এখানে সুরক্ষিত, তাদের প্রে করার কোনো প্রয়োজন নেই। এছাড়া তাদের মধ্য থেকে তো কয়েকজন এত বেশি লাকি যে তাদেরকে কেউ না কেউ ঠিকই অ্যাডপ্ট করে নিয়ে যায়। তার বন্ধুকেও কিছুদিন আগে এক কাপল দত্তক নিয়েছিল। তাদের এই সকল কথায় সেখানে ঘুমিয়ে থাকা একজন ছেলে ডিস্টার্ব হলে সে তাদেরকে ঘুমাতে বলে। তারা দুজনই শুয়ে পড়ে। ওই সময় আমরা দেখতে পাই থমাসের বেডের উপরে থাকা সিলিংয়ের ফাঁকা স্থান থেকে এক ভয়ানক শক্তি তাকে দেখছে। এদিকে ঈসারও ঘুম আসছিল না। এমন সময় সে দুজন সিস্টারকে কথা বলতে শুনতে পায়, যারা কিনা তার রুমের সামনে দিয়েই যাচ্ছিল। তারা এখানে মাদার বলে কাউকে একটা সম্বোধন করছিল এবং বলছিল বেশ কিছুদিন ধরে সে ক্ষুধার্ত নেই, আর এই কারণে তারা টেনশন মুক্ত আছে। তখন আরেকজন বলে তবুও তাদের প্রস্তুত থাকতে হবে। তাদের এই সকল কথা ঈসার কাছে বেশ অদ্ভুত লাগে। অন্যদিকে ওই রাত থেকে ইনভেস্টিগেশন শুরু হয়ে গিয়েছিল। বাবার খুনের দায়ে পুলিশের প্রাইম সাসপেক্টই ছিল ঈসা এবং তার ভাই। আর এই সব কিছু থেকে বাঁচার জন্যই মূলত ঈসা সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই অরফানেজে বেশ কয়েকদিন থেকে যাবে। এই ব্যাপারটা ব্রেকফাস্টের সময় মার্গা সকলকে জানায় এবং বাচ্চাদেরকে ঈসা এবং থমাসের সাথে শালীন ব্যবহার করতে বলে। এখানে মার্গা ঈসাকে জানায় যে তাদের অরফানেজের অবস্থা খুব একটা ভালো না, তারা খুব কম বাচ্চাদেরকেই দত্তকে পাঠাতে পারে। আর এই কারণেই এই অরফানেজে তেমন কোনো ভালো খাবার তারা প্রোভাইড করতে পারে না। আর্থিক অবস্থা ভালো না থাকায় তাদের বাজেটের ভেতর দিয়েই চলতে হয়। ঈসা প্রশ্ন করে চার্চের ডোনেশনে তাদের হয় কিনা, যার উত্তরে মার্গা হেসে বলে তারা কোনো চার্চ থেকে ফান্ড নেয় না, বরং তাদের এই অরফানেজ ডোনেশনের উপরে চলে। তখনই প্রিন্স নামক একটা বাচ্চা ছেলে পাশ থেকে থমাসকে বিরক্ত করতে আরম্ভ করে। সে তো মার্গার বকা দেওয়াতেও ভয় পায় না। মার্গা ঈসাকে বলে থমাসকে প্রিন্স থেকে একটু দূরে রাখতে, সে একটু ঝামেলাপূর্ণ।
তখন ঈসা জিজ্ঞাসা করে যে এখানে সে শুধুমাত্র ছেলে বাচ্চাদেরকেই দেখতে পাচ্ছে, এখানে কি কোনো মেয়ে বাচ্চা নেই? তখন মার্গা জানায় তারা মাত্র 8 জন নান মিলে পুরো অরফানেজটা সামলায়। সব ব্যাপারে খেয়াল নেওয়া, সব ব্যাপারে এডুকেট করা তাদের পক্ষে সম্ভব নয়। এ কারণেই তারা শুধুমাত্র ছেলেদেরকে এখানে রাখে, ছেলে মেয়ে একসাথে তারা এই অরফানেজে রাখে না। এখন খাওয়া শেষ করে ঈসা তাদের প্লেট নিয়ে রান্নাঘরে চলে যায় রাখতে, যেখানে আগে থেকেই 3 জন সিস্টার মিলে হাসাহাসি করছিল। তবে ঈসাকে দেখা মাত্রই তারা থেমে যায় এবং ঈসাকে সেখানে থালা বাসন রেখে চলে যেতে বলে। তবে থালা বাসন রাখার সময় ঈসা সেখানে একটা রুম দেখতে পায়, যার ভেতর থেকে আওয়াজ আসছিল। সেদিকে এগিয়ে গেলে সে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায়, যে কিনা বাকি বাচ্চাদের সাথে খাবার না খেয়ে বরং এখানে বসে একটা যন্ত্রের মাধ্যমে ছবি দেখছিল। সে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে বাচ্চা ছেলেটি তার দিকে ওই যন্ত্রটি এগিয়ে দেয়। ঈসা ওই যন্ত্রের মাধ্যমে ছবি দেখতে থাকে। প্রথমে তো সবকিছু ঠিক ছিল, এরপরই রক্তাক্ত ভয়ানক একটা ছবি তার সামনে আসে। এরই মাঝে পেছন থেকে একজন নান তাকে ডাক দেয়। সে একটু বকার স্বরেই ওই ছেলেটিকে সেখান থেকে চলে যেতে বলে এবং ঈসাকে বলে তার জন্য সিস্টার মার্গা অপেক্ষা করছে। যা শুনে সে সিস্টার মার্গার সাথে দেখা করতে চলে যায় এবং তাকে ধন্যবাদ জানায় তাকে এইভাবে আশ্রয় দেওয়ার জন্য। সে এখানে মার্গার কাছে আরও একটা রিকোয়েস্ট করে, তাদেরকে আরও কিছুদিন থাকতে দেওয়ার জন্য। সে এটাও বলতে পারছিল না যে কতদিন তার এখানে থাকতে হতে পারে। মার্গা বলে সে যখনই চাইবে এখান থেকে চলে যেতে পারবে এবং যতদিন ইচ্ছা সে এখানে থাকতে পারবে। তারা মন থেকেই ঈসাকে সাহায্য করতে চায়। একথা শুনে ঈসা অনেকটা খুশি হয়ে যায় এবং কোনো মতে কষ্ট বুকে চেপে সে মার্গাকে আরও একটা রিকোয়েস্ট করে, আর সেটা হলো ঈসা যদি নিজেদের কোনো ব্যবস্থা না করতে পারে তাহলে মার্গা যেন থমাসকে কোনো ভালো পরিবারের হাতে দত্তকের জন্য তুলে দেয়। সে কোনোভাবেই থমাসকে নিজের থেকে আলাদা করতে চায় না, তবে যদি সে না পেরে ওঠে তাহলে মার্গা যেন তাকে সাহায্য করে। মার্গা এই ব্যাপারেও তাকে আশ্বস্ত করে। তাই তো ওই দিন থেকেই ঈসা এই অরফানেজে থাকা নানদেরকে সাহায্য করবে বলে সিদ্ধান্ত নেয়। একজন নান তাকে পুরো অরফানেজটি ঘুরিয়ে দেখাতে থাকে, যেখানে তার গ্যাব্রিয়ালের সাথে আবারও দেখা হয়। গ্যাব্রিয়ালের ব্যাপারে ওই সিস্টার বলে যে সে একজন কঠোর পরিশ্রমী ছেলে, তবে মাঝে মধ্যে সে একটু অস্বাভাবিক আচরণ করে। এখন এইভাবেই এই পুরো অরফানেজটি ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে ঈসা দাঁড়িয়ে পড়ে। সামনে ছিল একটা অন্ধকার করিডর আর এরপর একটা রুম। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সিস্টার বলে এটা হলো মাদার মিরাসোলের রুম। সে এই অরফানেজের সুপিরিয়র। সে প্রধান হওয়ার পাশাপাশি সব থেকে বয়স্ক নান, আর এই কারণেই সে প্রায় সময় রুমেই থাকে। গুরুত্বপূর্ণ কোনো মিটিং ছাড়া তারা তাকে বিরক্ত করে না, এমনকি প্রয়োজন ছাড়া তাদের ওই রুমের কাছে যাওয়া নিষিদ্ধ। তখন ঈসা জিজ্ঞাসা করে মার্গা তো বলেছিল তারা 8 জন, এর মানে তারা 9 জন। এই কথার কোনো উত্তর দিবে ওই নান তার আগেই সেখানে আরেকজন সিস্টার চলে আসে এবং সে ঈসাকে একটা ঝাড়ু ধরিয়ে বলে মার্গার রুম পরিষ্কার করতে। ঈসা বুঝতে পারে এখানে থাকতে হলে তাকে টুকটাক কাজ করতেই হবে। অন্যদিকে আমরা দেখতে পাই থমাসকে, যে কিনা বাকি বাচ্চাদের সাথে খেলা করছিল, যেখানে প্রিন্স একটা মাস্ক হাতে নিয়ে বাকি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে থাকে কে মাদার মিরাসোল হবে। কেউই এই ব্যাপারে সামনে এগিয়ে আসে না। তখন সে থমাসকে ওই মাস্কটি ধরিয়ে দিয়ে বলে সেই আজ মাদার মিরাসোল হবে। থমাস বুঝতে পারছিল না এটা কে। তখন প্রিন্স তাকে বলে মাদার মিরাসোল হচ্ছে এই অরফানেজে থাকা এক রাক্ষসী, যে কিনা বাচ্চাদেরকে খুঁজে বেড়ায় ডিনারে খাওয়ার জন্য। এই কথা শুনে ছোট্ট থমাস ভয় পায়। তখন প্রিন্স তাকে ওই মাস্কটি পরে বিরক্ত করতে থাকে, আর এরপর সে তার বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে নীলও থমাসের পাশে থাকে। অন্যদিকে ওই সময় ঈসা মার্গার রুম পরিষ্কার করছিল। এরই মাঝে সে সেখানে একটা বন্দুক দেখতে পায়। মার্গা বলে এই বন্দুক থেকে দূরে থাকতে। জঙ্গলের মাঝে এরকম নির্জন জায়গায় কয়েকজন মেয়ে এইসব বাচ্চা কাচ্চাদের নিয়ে থাকে, এ কারণে তারা সুরক্ষার জন্য বন্দুক রেখেছে। এছাড়া রাতের অন্ধকারে এই জঙ্গলে অনেক পশুও দেখা দেয়, তাই সে ঈসা এবং থমাসকে সাবধানে থাকতে বলে। রাতের বেলা বের হতে নিষেধ করে। ঈসা এই ব্যাপারটা মেনে নেয় এবং মার্গাকে জিজ্ঞাসা করে সে কখনো মুভি দেখেছে কিনা। মার্গা বলে এইসবের সময় তাদের নেই। একথা বলে সে সেখান থেকে চলে যায়। এমন সময় রেডিওতে চলতে থাকা গানের মাঝখানেই হঠাৎ করে ঈসা এবং থমাসের ব্যাপারে একটা বার্তা দেওয়া হয়, যেখানে তাদেরকে তাদের বাবার খুনি হিসাবে সম্বোধন করা হচ্ছিল। কেউ শোনার আগেই ঈসা দ্রুত গিয়ে রেডিওটি বন্ধ করে দেয়। এদিকে গোসলের সময়ও থমাসকে বিরক্ত করতে থাকে প্রিন্স,
নীলু তাকে থামাতে আসলে প্রিন্স তার সাথেও খারাপ ব্যবহার করতে থাকে। ওই সময় থমাস রাগের মাথায় হাত মুঠ করলে এবার প্রিন্স আরো বেশি রেগে যায় এবং তাকে বলতে থাকে তাকে রক্ষার জন্য তার বোনকে সে নিয়ে এসেছে, তবে তার বোনও প্রিন্সের কিছুই করতে পারবে না। তখন থমাস বলে ওঠে তার বোন তাকে খুন করবে আর এরপর তার অঙ্গ কেটে ফেলবে। প্রিন্সের কোনো উত্তর দেওয়ার আগেই সেখানে একজন সিস্টার চলে আসে এবং তাদেরকে দ্রুত বিছানায় ঘুমাতে যেতে বলে। ঘুমাতে যাওয়ার আগে ঈশা আসে থমাসের সাথে দেখা করতে। সে তাকে আবারও তাদের সিক্রেটের কথা মনে করিয়ে দেয়। থমাস যেন কারোর সাথে এই সিক্রেট না শেয়ার করে। তখন থমাস বলে সে এখান থেকে চলে যেতে চায়, তার এখানে ভালো লাগছে না। তবে ঈশা বলে যে এখানে তাদের প্রয়োজনীয় সবকিছু আছে আর সব ব্যাপারে খেয়াল রাখার জন্য ঈশা তো আছেই। প্রতি উত্তরে থমাস বলে ওঠে যে ঈশা তার বাবাকে খুন করেছে। একথা বলতে ঈশা তাকে চুপ করিয়ে দেয় এবং তার উপর ভরসা রাখতে বলে। এরপর সে নিজের রুমে এসে শুয়ে পড়ে। মাঝরাতের দিকে তার ঘুম ভাঙে। তখন সে নিজের সামনেই কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যে কিনা আস্তে আস্তে করে তার বিছানার উপরে ওঠে এবং তার উপর হামলা করে। এটা ছিল তার বাবারই প্রতিরূপ। এই ভয়ানক স্বপ্ন দেখে ঈশার ঘুম ভেঙে যায়। সে আশেপাশে চেক করে যখন দেখতে পায় যে সবকিছু স্বাভাবিক আছে, তখন সে আবারও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বাচ্চাদেরকে সিস্টাররা নিচে নিয়ে যাচ্ছিল, যেখানে মাঝখান থেকে থমাস ওই পেন্টিংটার সামনে দাঁড়িয়ে পড়ে। তখনই পাশের ওই অন্ধকার করিডর থেকে গুনগুনানির আওয়াজ শোনা যায়। সেদিকে এগিয়ে যায় থমাস। পাশে থাকা একটা দরজার ফাঁকা দিয়ে সে দেখতে পায় সেখানে একজন নান রয়েছে, যার মাথায় কোনো চুল নেই। সে এখানে কাপড় পরিবর্তন করছিল। থমাসকে দেখে সে খুবই ক্রিপিভাবে তার দিকে তাকিয়ে হেসে দেয়। এরই মাঝে সেখানে মার্গা চলে আসে এবং খুবই রাগী চোখে থমাসের দিকে তাকিয়ে থাকে। ওই দিন সকাল থেকে ঈশা থমাসের দেখা পায়নি। সে সিস্টারদের কাছে জিজ্ঞাসা করলেও তারা কোনো রকম উত্তর দেয় না। তখন একটা রুমে এসে দেখতে পাই মার্গা থমাসের চুল কেটে ফেলছে। এটা দেখে ঈশা একটু অবাক হয়। মার্গার মতে চুলের পোকা এড়ানোর জন্য তারা এই পদ্ধতি ফলো করে। এমনিতে থমাসের কোনো প্রবলেম না থাকলে ঈশার প্রবলেম ছিল না, আর যেহেতু থমাস চুপচাপ ছিল তাই ঈশা মনে করে সবকিছু তার মর্জিতেই হয়েছে। এখন সিস্টার মার্গা তাকে ওই ফ্লোরটি পরিষ্কার করে ফেলতে বলে। ঈশা মার্গার সাথে কথা বলতে চাইছিল, তবে তার আগেই মার্গা সেখান থেকে চলে যায়। সিস্টারদের এরকম ব্যবহার ঈশার বেশ অদ্ভুত লাগছিল। এখন সে রান্নাঘরে কিছু একটা রাখতে গিয়েছিল। ওই সময় সাইডে থাকা ওই রুমের ভেতর সে কাউকে যেন দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, তবে পরক্ষণেই সেখানে কেউই ছিল না। সে এটা দেখছিল, এমন সময় উপর থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। ঈশা দৌড়ে উপরে গেলে দেখতে পায় একজন নান ভুলবশত সেখানে থাকা মূর্তিটি ভেঙে ফেলেছিল। এই ব্যাপারটা নিয়ে বাকি নানেরা তার উপর ভীষণভাবে রেগেছিল। এর প্রায়শ্চিত্ত তাকে করতে হবে, আর এই প্রায়শ্চিত্ত ছিল সেখানে পড়ে থাকা ওই মূর্তির ভাঙা অংশের উপর দিয়ে হেঁটে যাওয়া, যার ফলে তার পা কেটে সেখানে রক্ত বইতে থাকে। এরপরও সে কষ্ট সহ্য করে বলতে থাকে সে যে কষ্ট সহ্য করছে এটা সে অফার করছে তার জন্য, যে কিনা তাকে এতদিন যাবৎ রক্ষা করে এসেছে। বাকিরা চুপচাপ দাঁড়িয়ে দেখতে পারলেও ঈশা এটা দেখতে পারে না। সে দৌড়ে চলে যায় ওই সিস্টারকে সাহায্য করতে, তবে সে তার কাছে যাওয়া মাত্রই ওই সিস্টার উল্টে তার উপরই রেগে যায়। মার্গাও বলে ওই সিস্টার থেকে দূরে থাকতে। ঈশা তাদের এই সকল নিয়ম নীতির কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই তো রাতের বেলা কাঁদতে কাঁদতে সে সেখানে পড়ে থাকা ওই কাচের টুকরো এবং রক্ত পরিষ্কার করতে থাকে। তখনই তার কাছে আরেকজন সিস্টার আসে এবং মূর্তিটা হাতে নিয়ে বলতে থাকে এই মূর্তিটি তার প্রতীক, যে কিনা নিজেই মেয়েদের সকল কষ্টের প্রতীক। ঈশা বুঝতে পারছিল না সে কার কথা বলছে। তখন ওই সিস্টার বলে অ্যাডামের ফার্স্ট ওয়াইফ অর্থাৎ লিলিতের কথা বলছিল সে। তার কথা থেকে আমরা জানতে পারি এই অরফানেজের সবাই লিলিতের পূজারী ছিল। সে এখানে লিলিতের নানান রকম গুণগান করতে থাকে। এরই মাঝে তার নজর পড়ে ঈশার গলায় থাকা একটা লকেটের দিকে, যেটা খুব অদ্ভুতভাবে দেখতে থাকে সে। ঈশাও তার এই ব্যবহারে বেশ অবাক হয়। অন্যদিকে ওই সিস্টারের পায়ের নিচে থেকে অন্য একজন সিস্টার সব কাজ বের করে এবং পায়ের নিচেটা সেলাই করে দেয়। এর ফলে ওই সিস্টারের ভীষণ কষ্ট হচ্ছিল। অন্যদিকে ঈশা তার ঘরে বসে ওই বইটি পড়ছিল, যে বইটি সেই রুমের ড্রয়ারে পেয়েছিল। তার ভেতরে লিলিথের ব্যাপারে অনেক ইনফরমেশন লেখা ছিল। সে লিলিথের নাম নেওয়া মাত্রই সেখানে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়। আস্তে আস্তে করে বাতাস বইতে থাকে। এরই মাঝে ঈশা লক্ষ্য করে তার কাপড় নষ্ট হয়ে গিয়েছে, যে কারণে সে নিচে চলে যায় গোসল করার জন্য।
অন্যদিকে প্রিন্স চিৎকার করে ঘুম থেকে ওঠায় থমাসকে এবং তাকে বলে সে তাকে আবারও সুযোগ দিচ্ছে এখানে নিজেকে সুরক্ষিত রাখার। সে যদি এই টাস্কটি না করতে পারে তাহলে প্রিন্স তার জীবন অতিষ্ঠ করে তুলবে, আর করতে পারলে থমাস মুক্তি পাবে। প্রিন্স তাকে কানে কানে বলে লন্ড্রি রুম থেকে মেয়েদের আন্ডারগার্মেন্টস চুরি করতে। নীলও থমাসকে বারণ দেয়, তবে থমাস বুঝতে পেরেছিল এছাড়া প্রিন্সের হাত থেকে বাঁচার আর কোনো উপায় নেই, তাই সে প্রিন্সের শর্ত মেনে নেয়। বেচারা থমাস যখন একা একা ভয়ে ভয়ে এই করিডোর দিয়ে সামনে এগোচ্ছিল তখন পেছন থেকে প্রিন্সের বন্ধুরা তাকে ভয় দেয়। আচমকা দরজা আটকে। এই আওয়াজটি ইসাও শুনতে পায়, তাই সে দ্রুত কাপড় পাল্টে বেরিয়ে এসে দেখতে পায় বাইরে তো কেউ নেই। তখন তার সামনে ওই ছবিটি ছিল। ছবিটির চোখ একটু অস্বাভাবিক লাগলে সে কাছে এগিয়ে যায় এবং দেখতে পায় সেখান থেকে আচমকা একটা চোখ সরে যাচ্ছে। সে এতে করে কিছুটা ঘাবড়ে যায়। তখনই একজন সিস্টার রুম থেকে বের হলে সে দ্রুত আড়ালে লুকিয়ে পড়ে। এটা সিস্টার মার্গা ছিল। ইসা লুকিয়ে লুকিয়ে সিস্টার মার্গার পিছু করতে থাকে। এদিকে থমাস পৌঁছে গিয়েছিল লন্ড্রি রুমে। সেখানে বাস্কেটের ভেতর থেকে সে কাপড় নিতে যাচ্ছিল, এমন সময় সামনের রুমে সে কারোর একটা ভয়ানক হাত দেখতে পায়, যেটা ভেতরের দিকে চলে যায় এবং একটু পর আবারও এই হাত দেখা যায়। অন্যদিকে ইসা মার্গার পিছু পিছু মেন দরজার কাছে চলে গিয়েছিল, যেখানে দরজা খুলতেই একটা বাস্কেটে করে একটা ছোট্ট নবজাতক শিশুকে কেউ একজন রেখে যায়, যাকে হাতে তুলে নেয় মার্গা, আর এরপর ভেতরে চলে আসে। ইসা দ্রুত লুকিয়ে পড়ে। লোকানো অবস্থায় সে দুজন সিস্টারকে উপর থেকে নিচে নামতে দেখতে পায়, যারা কিনা থমাসকে খুঁজছিল। তারা জানতে পেরেছিল থমাস নিখোঁজ, আর তারা ভয় পাচ্ছিল যে মাদার হয়তোবা থমাসের গন্ধ শুঁকে নিয়েছে এতক্ষণে। ইসা এই কথার মানে না বুঝলেও আমরা বুঝতে পারি, কেননা থমাসের সামনে ওই রাক্ষসী ছিল, যাকে মাদার মিরাসল বলা হচ্ছিল। তবে থমাসকে সে ধরতে পারবে তার আগেই কেউ একজন থমাসকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যায়। তার চিৎকার শুনে সিস্টাররাও সেদিকে এগিয়ে যায়। থমাসকে মূলত সিস্টার হেলেনা বাঁচিয়ে নিয়েছিল। এখন সব স্টুডেন্টদের সুযোগ দেওয়া হয় নিজের দোষ স্বীকার করে নিতে, অর্থাৎ থমাসকে যে বাধ্য করেছে এই কাজ করতে তাকে সামনে আসতে বলা হয়। একটা পর্যায়ে প্রিন্স স্বীকার করে নেয় এবং বলে যে তার এই বাচ্চাদের সাথে থাকতে এখন আর ভালো লাগছে না, সে এখান থেকে চলে যেতে চায়, আর এই কারণেই সে দুষ্টুমি করছে। এই ব্যাপারটা শুনে মার্গা অনেক বেশি রেগে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ইসা থমাসের কাছে ছিল। থমাসের জ্ঞান ফিরলে সে তাকে জিজ্ঞাসা করে যে তার সাথে কি হয়েছিল। থমাসের তেমন কিছু মনে ছিল না। সে বলে সে কিছু একটা দেখেছিল। এইটুকু বলতেই তার মাথা ব্যথা শুরু হয়ে যায়, তাই সে শুয়ে পড়ে। ইসা বুঝতে পারছিল না যে এই অনাথ আশ্রমে আসলে কি ঘটছে। এখন ওই দিন কাজ করার সময় ইসা একটা ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ পায়। ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল একজন সিস্টার। অন্যজন খুবই অদ্ভুত মুখভঙ্গি করে ইসার সামনেই দরজা আটকে দেয়, ফলে ইসা আরো বেশি অবাক হয়। এখন ওই দিন তারা যখন সকলে লাঞ্চ করছিল, ওই সময় সিস্টার মার্গা আসে সকল বাচ্চার জন্য আইসক্রিম নিয়ে। তার মতে প্রিন্সের জন্য একজন বাবা মা পাওয়া গিয়েছে, যারা কিনা তাকে দত্তক নিতে চায়। এটা শুনে প্রিন্স অনেক বেশি খুশি হয়ে যায়। তবে সেখানে থাকা গ্যাব্রিয়েল যেন কোনো একটা ব্যাপার নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সেই সাথে ইসার মনেও সন্দেহ জাগে। গতকাল রাতেই প্রিন্সকে নিয়ে এই ঘটনা ঘটল, আর আজকেই তাকে দত্তক নেওয়ার জন্য লোক পাওয়া গেল। এখন ওই দিন থমাসকে নিজের রুমে নিয়ে যায় মার্গা। সে তখন পরম আনন্দে ওই আইসক্রিম খাচ্ছিল। মার্গা বলে তারা সিস্টাররা এই আইসক্রিম এখানেই বানায়। থমাস বলে তার মাও আইসক্রিম বানাতো, তবে সে নারকেল ইউজ করতো না। তখন মার্গা তাকে জিজ্ঞাসা করে যে গতরাতে সে কোনো কিছু দেখেছে কিনা। থমাস একটু চুপ করে থাকে। তখন মার্গা তাকে এই অরফানেজের ব্যাপারে বলতে থাকে, যে এই অরফানেজটা একটা বিশেষ স্থানে বানানো হয়েছে, এঞ্জেলদের খুব কাছাকাছি, তাই তো এই অরফানেজের খেয়াল রাখে এঞ্জেলরা। তাদের মধ্য থেকে একজন এঞ্জেলকে দেখেছিল গতরাতে থমাস। আর থমাস তো জানেই এঞ্জেল কারোর ক্ষতি করে না। থমাসও ব্যাপারটা মেনে নেয়। মার্গা তাকে এই ব্যাপারে কারোর সাথে শেয়ার করতে মানা করে। এখন ওই রাতে সকলে যখন ঘুমিয়ে পড়েছিল তখন ইসা যায় ওই পেন্টিংটির কাছে। তার এই পেন্টিং নিয়ে আগে থেকেই সন্দেহ হচ্ছিল। ছবির পাশে হাত দিয়ে জোরে ঠেলা দিতেই দেখা যায় এখানে একটা সিক্রেট দরজা রয়েছে। দুজন সিস্টার রুম থেকে বের হওয়ায় সে দ্রুত ওই দরজার ভেতরে ঢুকে পড়ে এবং সেখানেই লুকিয়ে চোখের ওই ছিদ্র দিয়ে তাদেরকে দেখতে থাকে। তিনজন সিস্টার একসাথে কোথাও একটা যাচ্ছিল। তারা যায় প্রিন্সের কাছে এবং তাকে সাথে করে নিয়ে আসে।
সকলে তাকে বিদায় জানায়। ঈসা দেখতে পায় অন্যান্য সিস্টাররা সেখানে আশেপাশে থাকা মোমবাতিগুলো জ্বালাচ্ছিল, যেন তারা বিশেষ কিছু করতে চলেছে। এদিকে প্রিন্সকে পরিয়ে দেওয়া হয় ওই বিশেষ মাস্কটি। সব সিস্টাররাই মাদার মিরাসলের ঘরের সামনে অপেক্ষা করছিল, যেখানে তার থেকে বিদায় জানানোর জন্য হেলেনা প্রিন্সকে ওই ঘরের ভেতরে পাঠিয়ে দেয়। ওই মাস্ক পরা অবস্থাতেই সেখানে একটা বিছানার উপর মাদার মিরাসল শুয়েছিল, যাকে একটা চাদর দিয়ে ঢাকা ছিল। সিস্টার হেলেনা প্রিন্সকে বলে তার কানের কাছে গিয়ে কথা বলতে, সে এখন আর ভালোভাবে শুনতে পায় না। কথা বলেই সে রুমের দরজা আটকে দেয়, যা দেখে অনেক বেশি ঘাবড়ে যায় প্রিন্স। হেলেনা বলে প্রিন্সকে মাদারের কাছ থেকে বিদায় নিতে হবে, তা না হলে তারা তাকে মুক্তি পেতে দিবে না। ফলে বাধ্য হয়ে প্রিন্স ওই বিছানার দিকে এগিয়ে যায়। ওই সময় ঈসা ওই ফাঁকা দিয়ে দেখতে পায় সিস্টার মার্গা ওই বন্দুকটি বের করে এনে ঠিক ওই দরজাতে তাক করে দাঁড়িয়ে আছে। সে এখানেই দাঁড়িয়ে খুব অদ্ভুত প্রেয়ার পড়তে থাকে, যার মানে আমরা বুঝতে পারি যে সে হয়তো বা প্রিন্সকে উৎসর্গ করছিল। আর যদি সে কোনোভাবে পালানোর চেষ্টা করে তাহলে মার্গা তাকে মেরে দিবে বলেই ওই বন্দুকটি বের করে এনেছিল। এদিকে প্রিন্স দেখতে পায় বিছানায় ওই চাদরের নিচে শুধুমাত্র বালিশ রয়েছে। তখনই আচমকা বিছানার নিচ থেকে দুটি ভয়ানক হাত তার পা ধরে টান দেয়। সে নিচে পড়ে যায় এবং বিছানার নিচে দেখতে থাকে। তখনই সেখান থেকে এক ভয়ানক ডাইনি বেরিয়ে আসে। বাইরে থেকে শুধুমাত্র তার চিৎকারের আওয়াজ শোনা যায়। এমন সময় ঈসা তার পাশ থেকে কিছু আওয়াজ শুনতে পায়। এই অন্ধকার ঘরের ভেতরে তার ভীষণ ভয় লাগছিল। তখনই আচমকা পিছ থেকে এসে তার মুখ চেপে ধরে গ্যাব্রিয়েল এবং তাকে ইশারায় চুপ থাকতে বলে তার সাথে করে নিয়ে যায়। সে একটা গোপন পথ দিয়ে তাকে নিয়ে আসে রান্নাঘরে থাকা ওই রুমের ভেতরে। এই রুমের ভেতর দিয়েই মূলত গ্যাব্রিয়েল ওই স্থানে যাওয়া আসা করত। হয়তোবা সে কোনো কিছু জানতো, তাই ঈসা তাকে বারবার প্রশ্ন করতে থাকে এই অরফানেজের ব্যাপারে। তবে গ্যাব্রিয়েল তাকে চুপ করতে বলে এবং মাটির দিকে ইশারা করে। এর মানে ঈসা বুঝতে পারে না। গ্যাব্রিয়েলও আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। ঈসা বুঝতে পেরেছিল এই জায়গাটা তার এবং তার ভাই থমাসের জন্য ঠিক না। এ কারণেই পরদিন সকালে সে থমাসের সাথে কথা বলার চেষ্টা করে। সে তাকে বলে তারা সুযোগ পেলেই এইখান থেকে পালিয়ে যাবে। তবে থমাস বুঝতে পারছিল না যে এতদিন পর এসে কেন ঈসা এখান থেকে চলে যেতে চাইছে। সে তো প্রথম থেকে এখানে থাকার জন্য জিদ করছিল। তখন ঈসা বলে সে প্রথম থেকে অনেক কিছু থমাসের কাছ থেকে লুকিয়েছে। সে থমাসকে এখানে একা রেখে যেতে চাইছিল। সে ভেবেছিল থমাসকে কোনো পরিবার অ্যাডপ্ট করে নিবে। থমাস অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে তাকে ফেলে রেখে যেতে চেয়েছিল। ঈসা বলে এখন আর যেতে চায় না, সে থমাসকে সাথে নিয়ে এখান থেকে বের হবে। তখন থমাসও তার কাছে ক্ষমা চায়, কেননা সে ঈসাকে কোনোভাবে সাহায্য করতে পারেনি যখন তাদের বাবা তার উপর নির্যাতন করত। সে সবটা বুঝতো, তবে প্রতিবাদ করতে পারত না, কেননা সে ছোট। ঈসা তাকে জড়িয়ে ধরে এবং এই ব্যাপারে কোনো রকম কথা বলতে নিষেধ করে। অর্থাৎ এখন আর ঈসার তার বাবাকে খুন করা নিয়ে থমাসের মধ্যে কোনো রকম রাগ ছিল না। এরই মাঝে সেখানে সিস্টাররা আসে এবং ঈসাকে ডেকে নিয়ে যায় কথা বলার জন্য। মার্গা ঈসাকে জানায় যে আজ রাতে এক দম্পতি আসছে, যারা কিনা থমাসকে দত্তক নিতে চায়। যা শুনে ঈসা বলে সে তার সিদ্ধান্ত পাল্টেছে। সে আপাতত থাকার জন্য একটা শেল্টার খুঁজে পেয়েছে। আজই সে থমাসকে নিয়ে সেখান থেকে চলে যাবে। যা শুনে এবার মার্গার হাবভাব পরিবর্তন হয় এবং সে ঈসাকে বলে যথেষ্ট হয়েছে মিথ্যা কথা, এবার তাদের একে অপরকে সত্য কথা বলা উচিত। সে বলে সে ঈসাকে ঈসার থেকেও বেশি জানে। একথা বলে সে বক্সের ভেতরে থাকা একটা ছবি বের করে আনে, যে ছবিতে ঈসার মা অর্থাৎ এস্থার ছিল। মার্গা জানায় এস্থারই ছিল এখানকার আগের মাদার সুপিরিয়র। তারা কখনো ভাবেইনি যে এস্থার এখান থেকে পালিয়ে যাবে। এমনকি ঈসার নাম এজাবেল মার্গাই রেখেছিল। আর এরপর মার্গা নিজের আসল পরিচয় দেয়। সে নিজের মাথায় থাকা কাপড়টি খুলে ফেলে এবং বলতে থাকে তারা মূলত লিলিম অর্থাৎ লিলিতের পূজারী। ঈসা কখনোই এই জায়গা ছেড়ে যেতে পারবে না। এটুকু বলতেই ঈসা সুযোগ বুঝে একটা ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে, যার ফলে মার্গা সেখানেই অজ্ঞান হয়ে যায়। ঈসা বের হয়ে পালানোর চেষ্টা করলে সে দেখতে পায় সামনের রুম থেকে সিস্টার বের হচ্ছে। সেই সাথে নিচে থেকেও দুজন সিস্টার আসছিল, যে কারণে সে বাধ্য হয়ে পেন্টিংয়ের পেছনে থাকা ওই সিক্রেট ঘরে ঢুকে পড়ে। সিস্টাররা অলরেডি জেনে গিয়েছিল মার্গার অজ্ঞান হওয়ার ব্যাপারে এবং তারা ঈসাকেই খুঁজে বেড়াচ্ছিল। যেটা জানার পর ঈসা ওই অন্ধকার করিডোরের ভেতর দিয়ে পালানোর রাস্তা খোঁজার চেষ্টা করে।
যে পথে সে রান্নাঘরের দরজাটি বাদেও আরেকটি দরজার সন্ধান পায়, আর এটি ছিল মাদার মিরাসলের ঘরের দরজা। সে ওই ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই একটা বিদঘুটে গন্ধ পায়। বিছানার উপর ঢেকে রাখা মাদার মিরাসলের উপর থেকে কাপড় সরাতেই সে দেখতে পায় সাদা আরো একটি কাপড় দিয়ে তার মুখ ঢাকা। সেটা দেখতে যাবে এমন সময় বাইরে আওয়াজ হয়ে ওঠে। সে জানালার কাছে যেতে যাবে, তখনই নিচে একটা কাটা হাত পড়া অবস্থায় দেখতে পায় এবং সে বুঝতে পারে এটা মূলত প্রিন্সের হাত। তখনই সে জানালা দিয়ে দেখতে পায় বাইরে দুজন পুলিশ এসেছিল তাদের খোঁজে, অর্থাৎ ঈসা এবং থমাসের খোঁজে, কেননা তাদের গাড়ি এই জঙ্গলের আশেপাশেই ছিল। ফলে একটু হলেও আশা ফিরে পায় ঈসা। সে জানালা দিয়ে তাদের কাছে সাহায্য চাইতে থাকে, তবে তারা শুনতে পাচ্ছিল না। এরই মাঝে মাদার মিরাসলের ঘরে চলে আসে আহত ওই সিস্টারটি, যে কিনা তার মুখ চেপে তাকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে ওই পুলিশ দুজনের জন্য দরজা খুলেছিল সিস্টার হেলেনা। এখানে ঈসা এবং থমাসের কথা জিজ্ঞাসা করলে সিস্টার হেলেনা সবকিছু অস্বীকার করে। সে বলে তাদের এখানে লুকানোর মতো কিছুই নেই, ওই দুই ভাই বোন এখানে আসেনি। তখন অফিসার ফ্রেড বলে সে ভেতরে গিয়ে চেক করতে চায়। হেলেনা আর না করতে পারে না এবং তাকে ভেতরে ঢুকতে দিতে বাধ্য হয়। অন্যদিকে বাইরে থাকা অফিসারটি খুবই খারাপ নজরে দেখছিল হেলেনাকে, যেটা হেলেনার বুঝতে বাকি থাকে না। এদিকে ফ্রেড চলে যায় স্টুডেন্টদের সাথে কথা বলতে। বাইরে অন্য অফিসারকে দাঁড়িয়ে থাকতে বলে। সে ভেতরে গিয়ে দেখতে পায় এই সকল বাচ্চাদের মধ্য থেকে একজন মাস্ক পরা, আর ওই বাচ্চাটিই ছিল থমাস, যাকে দেখা মাত্রই ফ্রেড চিনে ফেলে। সে হেলেনাকে কনফ্রন্ট করতে যাবে, ঠিক তখনই সে দেখতে পায় সেখান থেকে ওই আহত সিস্টার বেরিয়ে সরাসরি বন্দুক নিয়ে গুলি করে দেয় তার সাথীকে। ততক্ষণে ফ্রেডও বেরিয়ে আসে এবং ওই সিস্টারকে গুলি করে দেয়, যা দেখে হেলেনা সহ বাকি সিস্টাররা একদমই পাগল হয়ে যায়। হেলেনা চিৎকার করে ওই সিস্টারের কাছে যায় এবং তার বন্দুক হাতে তুলে নেয়। অন্যান্য সিস্টাররা ফ্রেডকে ধরে ফেলে, যার ফলে ফ্রেড কিছু বুঝে ওঠার আগেই সিস্টার হেলেনা তার সামনে আসে এবং তাকে বন্দুক দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এখন রাত হতেই সব সিস্টাররা অন্যরকম ড্রেস পরে, দেখে মনে হচ্ছিল তারা কোনো এক রিচুয়ালের প্রস্তুতি নিচ্ছে। তারা চলে যায় মাদার মিরাসলের ঘরে, যেখানে বেড সরাতেই তার নিচে একটা বড় গর্ত আমরা দেখতে পাই। এর ভেতরেই হয়তোবা ওই ডাইনি থাকে। তারা এই গর্তের চারপাশে মোমবাতি জ্বালিয়ে দেয়। অন্যদিকে ঈসা এবং ফ্রেডকে একসাথে বেঁধে রাখা হয়েছিল চেয়ারে। ফ্রেড যখন বুঝতে পারে এটাই হলো ঈসা, যাকে গ্রেফতার করার জন্য সে এখানে এসেছে, তখন সে ঈসাকে জিজ্ঞাসা করে যে এই নানগুলো আসলে কারা। তখন ঈসা তাকে খুলে বলে যে এরা হলো লিলিম, অর্থাৎ কাল্ট মেম্বার, যারা কিনা লিলিতের পূজা করে। শুধুমাত্র তাই নয়, ঈসা এটাও বলে যে সে এদেরকে ভয় পাচ্ছে না, বরং ভয় তো পাচ্ছে এক ভয়ানক ডাইনির। সে প্রিন্সের কাটা হাতের ব্যাপারেও তাকে জানায়। এটা জানার পর ফ্রেড কোনো পরিকল্পনা বানাতে পারত তার আগেই সেখানে ওই নানেরা চলে আসে এবং ফ্রেডকে ধরে নিয়ে যায়, যা দেখে ঈসা অনেক বেশি ঘাবড়ে যায়। সে বুঝতে পারছিল ফ্রেডের সাথে নিশ্চয়ই মারাত্মক কিছু ঘটতে চলেছে। এরই মাঝে সেই অন্ধকার ঘরে কাউকে একটা অনুভব করে। দেখা যায় সেখানে সিস্টার হেলেনা এসেছে। সে ঈসাকে বলে ঈসা একদমই এইসবের যোগ্য না, মার্গা ভুল ভেবেছে। ঈসা লিলিম হওয়া ডিজার্ভই করে না। তবে সে যেন থমাসকে নিয়ে চিন্তা না করে, কেননা আজ রাতেই তারা থমাসকে উৎসর্গ করতে চলেছে। এই কথা শুনে ঈসা ছটফট করতে থাকে, কিন্তু তার করার মতো কিছুই ছিল না। এখান থেকে সরাসরি হেলেনা চলে যায় বাচ্চাদের রুমে। সেখানে থমাসকে সে নিজের সাথে করে নিয়ে আসে। মাদার মিরাসলের রুমে তখন ওই পুলিশ অফিসার ফ্রেডও ছিল। সেখানে থমাস চিৎকার করতে থাকে এবং তার বোনকে ডাকতে থাকে। তবে হেলেনা তাকে জোর করে নিয়ে আসে ওই গর্তের সামনে এবং সেখানে এসে দাঁড়িয়ে তারা লিলিতকে জাগাতে আরম্ভ করে। এদিকে ঈসাকে মূলত বেঁধে রাখা হয়েছিল রান্নাঘরের ভেতরে থাকা ওই ঘরের সামনে। সে দেখতে পায় ওই ঘরের ভেতরে থাকা ওই সিক্রেট দরজাটি আপনা আপনি নড়ছে। ঈসা একটু ভয় পেয়ে যায়। তখনই সেখান থেকে বেরিয়ে আসে গ্যাব্রিয়েল এবং তাকে চিৎকার করতে মানা করে। সে ঈসাকে মুক্ত করে এবং তারা দুজন পালাতে আরম্ভ করে। তবে তাদের সামনে বন্দুক হাতে চলে আসে মার্গা। মার্গা তাদেরকে গুলি করে না, বরং সে বলে তারা সকলেই লিলিতের পরিকল্পনার অংশ। সে জানে ঈসাকে লিলিতই বেছে নিয়েছে, তাই লিলিত যখন ঈসার ভেতরে থাকবে তখন ঈসা যেন নিজের দায়িত্ব পালন করে। মার্গা নিজের দায়িত্ব পালন করেছে একথা বলেই মার্গা নিজেকে গুলি করে দেয়। এই গুলির আওয়াজ শুনে অনেক বেশি ঘাবড়ে যায় হেলেনারা। তাই তো সে দ্রুত থমাসকে ওই গর্তের ভেতরে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করে।
তবে থমাস তার হাত থেকে ছুটে গেলে এই সুযোগে ফ্রেড হেলেনাকে নিয়েই ওই গর্তের ভেতরে লাফ দেয়, যা দেখে আরেকজন সিস্টার উঠে এসে থমাসকেও ওই গর্তের ভেতরে ফেলে দেয়। এদিকে মার্গার লাশ দেখে অনেক বেশি ভেঙে পড়েছিল গ্যাব্রিয়াল তার পাশে বসে কাঁদতে আরম্ভ করে। হয়তোবা ছোটবেলা থেকে মার্গাকেই সে নিজের মা বলে মেনে এসেছে, এ কারণেই সে এত ভেঙে পড়েছিল। ইসার এত কিছু ভাবার সময় ছিল না, তাই সে বন্দুকটি নিয়ে থমাসের কাছে যাওয়ার জন্য রওনা হয়। এদিকে থমাস এবং ফ্রেড ওই গর্তের ভেতরে পড়েছিল, যেখানে ফ্রেড থমাসের কাছে এগিয়ে আসে। তখনই তারা দেখতে পায় লিলিথ হেলেনাকে জীবিত অবস্থাতেই কামড়ে কামড়ে খাচ্ছে। তবে হেলেনা এতে কষ্ট পাওয়ার বদলে উল্টে আরও লিলিথের প্রার্থনা করছে, যেন সে নিজেকে উৎসর্গ করছে লিলিথের জন্য। লিলিথের এই ভয়ানক রূপ দেখে তারা দুজনেই ঘাবড়ে যায়। ফ্রেড থমাসকে বলে লুকিয়ে পড়তে, তবে ততক্ষণে লিলিথ তাদেরকে দেখে ফেলেছিল। ফলে থমাস দ্রুত একটা পাথরের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে এবং তাকে বাঁচানোর জন্য সামনে চলে আসে ফ্রেড। ছোট্ট থমাসের সামনেই ফ্রেডকে খুব নৃশংসভাবে খেয়ে ফেলে লিলিথ। তার চিৎকারের শব্দ বাইরে থেকে শুনতে পায় ওই নানেরা। এরই মাঝে সেখানে চলে আসে ইসার হাতে বন্দুক ছিল। অদ্ভুত ব্যাপার হলো, তাদের মধ্য থেকে একজনের হাতে বন্দুক থাকা সত্ত্বেও তারা সেটা নিচে রেখে দেয়, যেন তারা ইসা যা কিছু বলছিল তাই মানতে বাধ্য। ইসা তাদেরকে সামনে থেকে সরে যেতে বলে, তারা সরে যায়। এই সুযোগে ইসা ওই গর্তের ভেতরে থাকা সাঙর বেয়ে নিচে নেমে আসে। নিচে নামতেই সে নিজের সামনে ফ্রেড এবং হেলেনার লাশ দেখতে পায়। তার থমাসকে নিয়ে চিন্তা হতে থাকে, ঠিক তখনই পাশ থেকে আওয়াজ ভেসে আসে। ইসা সেদিকে এগিয়ে যেতেই দেখতে পায় সেখানে লুকিয়ে আছে থমাস। সে থমাসের কাছে যেতেই সেখানে চলে আসে লিলিথ, তবে সে তখনও পর্যন্ত তাদেরকে দেখেনি। তাই সে থমাসকে গোপনে ওই সাঙরের কাছে নিয়ে যায় এবং তাকে দ্রুত সাঙর বেয়ে উপরে উঠে যেতে বলে। তবে তার আগেই তাদের সামনে চলে আসে লিলিথের এই ভয়ঙ্কর ডাইনি রূপ দেখে ইসা হতবাক হয়ে যায়। সে তাকে বন্দুক দেখিয়ে আটকানোর চেষ্টা করে। এরই মাঝে থমাস উপরে উঠে যায়। ইসা তখন লিলিথকে আটকানোর জন্য তার উপর গুলিও চালায়, তবে এতে কোনো লাভ হয় না। এদিকে বন্দুকে আর কোনো গুলিও ছিল না, যে কারণে দ্রুত ইসা উপরে উঠে আসার চেষ্টা করতে থাকে। তখন লিলিথ ইসার পায়ে নখের আঁচড় কাটে। তখন ইসা তাকে লাথি মেরে নিচে ফেলে দেয় এবং নিজে উপরে চলে আসে। উপরে উঠে আসার পরও লিলিথ তাদের পিছু ছাড়ে না, সেও উপরে চলে আসে। ওই সময় ইসার মনে হচ্ছিল এটা যেন তার বাবা। এমন সময় লিলিথের কপাল বরাবর কেউ যেন গুলি করে দেয়। দেখা যায় এটা হলো থমাস। ছোট্ট থমাস বোনকে বাঁচানোর জন্য এমনটি করেছিল। ইসা তাকে জড়িয়ে ধরে এবং সান্ত্বনা দিতে থাকে। আর এরপর দুই ভাই বোন মিলে বন্দুক তাক করে ওই রুম থেকে বেরিয়ে আসে। সামনে দাঁড়িয়ে ছিল নানেরা, তবে তারা কেউই ইসা এবং থমাসকে বাধা দেয় না, বরং তাদের মধ্য থেকে একজনের মুখে তো আমরা হাসিও দেখতে পাই। এর কারণ আমরা একটু পরেই জানতে পারবো। আপাতত ব্যথা পা নিয়ে আস্তে আস্তে করে ইসা এবং থমাস সিঁড়ি দিয়ে নামছিল। তখন তারা দেখতে পায় অরফানেজের অসহায় বাচ্চাগুলো আড়াল থেকে তাদেরকে দেখছে। তাই তো থমাস মাঝপথেই থেমে যায় এবং জিদ করতে থাকে যে সেই বাচ্চাগুলোর সাহায্য করতে চায়। ইসা তাকে বোঝানোর চেষ্টাও করে যে তাদের হাতে এত সময় নেই। তবে থমাস বলে আজ তাদেরকে এখানে ফেলে রেখে গেলে তাদেরকে আর বাঁচানো সম্ভব হবে না। ফলে ইসা এবার থমাসের কথা মেনে নেয় এবং তাকে এখানেই অপেক্ষা করতে বলে। সে নিজে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসবে। ইসা যাওয়া মাত্রই থমাস সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, যেখানে পড়েছিল মার্গার লাশ। এই সকল ঘটনায় থমাসের ভেতরকার ভয় যেন হারিয়ে গিয়েছিল। সে মার্গার লাশ দেখছিল, এমন সময় তাকে যেন কেউ ডাক দেয়। পাশের রুমের একটা পেন্টিং থেকে তার নাম ধরে কেউ যেন ডাকছিল। থমাস ওই পেন্টিংটার সামনে গিয়েও কিছু বুঝে উঠতে পারছিল না। এমন সময় আচমকা উপরের রুম থেকে বাচ্চাদের চিৎকারের আওয়াজ শোনা যায়, যা শুনে থমাস দৌড়ে চলে যায় উপরের ফ্লোরে। সেখানে যেতেই সে হতবাক হয়ে যায়, কেননা সামনে পড়েছিল তার একমাত্র বন্ধু নীলোর লাশ এবং তাকে এইভাবে জীবিত খেয়ে ফেলেছিল ইসা। গ্যাব্রিয়েল এখানে বাকি বাচ্চাদেরকে বাঁচানোর জন্য চিৎকার করছিল। ইসার এমন রূপ দেখে থমাসও এখানে চিৎকার করতে আরম্ভ করে। আমরা দেখতে পাই লিলিথের নখের আঁচড়ের ওইখান থেকে এই বিষক্রিয়া হচ্ছে, অর্থাৎ ওই আঁচড়ের মাধ্যমে লিলিথ হয়তোবা ইসার ভেতরে প্রবেশ করেছে এবং এখন তাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করে নিয়েছে। তখনই থমাস সেখান থেকে দৌড়ে পালাতে আরম্ভ করে এবং আমরা আবারও ওই ছবিটি দেখতে পাই। এটা এই অরফানেজের ছবি ছিল, যেখানে উপরের ফ্লোরে দেখা যাচ্ছিল ইসাকে। তার আত্মা যেন এই পেন্টিংয়ের ভেতরেই আটকে গিয়েছে।
এবং এখন তার শরীরে রয়েছে লিলিতের আত্মা। লিলিত এতদিন এক বৃদ্ধার শরীরে ছিল, আর সে নিজের শরীর পরিবর্তন করতে চাইছিল, আর এর জন্যই সে বেছে নিয়েছিল ইসাকে। নানেরা এটা জানতো, আর এই কারণেই তার পায়ে আঁচড়ের দাগ দেখে তারা খুশি হয়ে গিয়েছিল। এবার তারা গতরাতে আনা ওই ছোট্ট বাচ্চা শিশুটিকে লিলিত অর্থাৎ ইসার সামনে তুলে ধরে, যাকে পেয়ে খুশি হয়ে যায় ইসার ভেতরে থাকা লিলিত। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। ইসা মূলত থমাসের আপন বোন ছিল না। অনেক বছর আগে তাকে এখানে উৎসর্গ করার জন্যই নিয়ে আসা হয়েছিল, যখন থমাসের মা এস্থার এখানে কাজ করত, অর্থাৎ এখানকার একজন নান ছিল। সে মূলত ইসাকে প্রথম দেখা থেকেই নিজের মেয়ের মতো মনে করতে শুরু করেছিল। তাই তো সে ইসাকে বাঁচানোর জন্য তাকে নিয়ে পালিয়ে যায়। আর এরপর সে থমাসের বাবাকে বিয়ে করে এবং থমাসের জন্ম হয়। কিন্তু থমাসের বাবা কোনো ভালো লোক ছিল না। সে ইসাকে নানানভাবে শারীরিকভাবে নির্যাতন করত। ইসার মাকেও নির্যাতনের এক পর্যায়ে সে মেরে ফেলে। আর এরপর নিজেকে এবং নিজের ভাইকে বাঁচানোর জন্য ইসাই তাকে খুন করে। মার্গার কথা থেকে আমরা বুঝতে পারি এই সব কিছু আসলে লিলিতের পরিকল্পনা ছিল। তার জন্য উৎসর্গ করতে আনা এই বাচ্চা মেয়েটিকে সে ছোটবেলাতেই বেছে রেখেছিল, যে ভবিষ্যতে সে ইসার শরীরেই প্রবেশ করবে। আর এই কারণেই এই সব কিছু ঘটেছে। এখন এই ফিলিপিনের ভিন্নধর্মী এই হরর গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।